এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে অষ্টম শ্রেণীর আমাদের দ্বিতীয় সামেটিভ যে পরীক্ষা হবে সেই পরীক্ষার যে প্রথম ক্লাস তা আমরা আজকে শুরু করব। তো প্রথম ক্লাসে আমাদের এই পরীক্ষার মধ্যে আছে আমাদের তাপ আছে, আলো আছে, এছাড়া যেগুলো আছে আমরা তাপ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে কি তাপ, এই তাপটা কি? তো তাপ হলো কি এক প্রকারের শক্তি। তাপকে এক প্রকারের শক্তি, যা খালি চোখে দেখা যায় কি, যা খালি চোখে কখনো দেখা যায় না। তাহলে তাপ কি করি আমরা অনুভব করে থাকি। তাহলে তাপ কি? তাহলে তাপ হলো এক প্রকারের শক্তি, যেটা কি করতে আমরা অনুভব করতে। তাপ হলো শক্তি। এই যে তাপ, তাপ কোনো বস্তুতে আমরা কি হাত দিয়ে অনুভব করতে পারি। আবার কোন কোন বস্তু, কিছু বস্তু হয় যারা তাপ গ্রহণ করতে পারে, কিছু বস্তু তাপ বর্জন করে, এবং কোনো বস্তু কি তাপ গ্রহণ করতে এবং বর্জন করতে কিছু করতে পারে না। যদি আমরা দেখি কোনো একটা লোহা যদি জিনিস দেখি, তাকে যদি বাইরে থেকে তাপ দেয় সে কি হবে, তাপ গ্রহণ করবে। কিন্তু একটা কাঠকে যদি আমরা বাইরে থেকে তাপ দিতে পারি সে তাপ গ্রহণ করতে পারে না। তাহলে আমরা কি জানলাম তাপ কি? তাহলে তাপ হলো কি করে শক্তি। আর এই তাপের একক জানতে হবে, কি জানতে হবে আমাদের? একক। তাহলে আমরা যে এককগুলো জানবো সেই এককগুলো আমরা কয়টি পদ্ধতিতে দেখি? দুটো পদ্ধতিতে দেখি। কিসে কিসে? এসআই পদ্ধতি এবং সিজিএস পদ্ধতি। এসআই পদ্ধতিতে এই তাপের একক কি হয়? জুল। সিজিএস পদ্ধতি কি হয়? ক্যালোরি। তাহলে কি কি জানলাম আমরা এখান থেকে? দেখো তাপ কি? তাপ হলো এক প্রকারের শক্তি। তাপের একক কি? এসআই পদ্ধতিতে জুল, সিজিএস পদ্ধতিতে ক্যালোরি। এই ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক কি? 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। তাহলে ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক কি বললাম আমরা? যে 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। আমাদেরকে আর কি পড়তে হবে? এই যে তাপটা পড়লাম আমরা, তাপের বৈশিষ্ট্য। তাপের বৈশিষ্ট্য, তাপের বৈশিষ্ট্য। তাপ হচ্ছে কি? প্রবাহমান। তাপকে প্রবাহমান। তাহলে কি বললাম আমরা? কি প্রবাহমান। তাহলে প্রবাহ মান বলতে আমরা কি বোঝাই? যে না, ধরো কোনো একটা বস্তু পাশাপাশি যদি কোনো একটা বস্তু রাখা হয়, যে বস্তু তাপ বেশি সেই বস্তু থেকে যে বস্তু তাপ কম সেই দিকে তাপ দিতে পারে। তাহলে এই ঘটনাকে আমরা কি বলবো? প্রবাহমান। তাহলে এর মধ্যে যদি ফাঁকা যদি না রাখে, পাশাপাশি একদম যে মিশিয়ে রাখা হয়, তাহলে এর ধরো 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এর ধরো 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে এদের মধ্যে কি হবে? কোন দিক থেকে কোন দিকে যাবে? যে এটা যদি এ বস্তু, এটা যদি বি বস্তু, তাহলে এ বস্তু থেকে কোন দিকে? বি বস্তুর দিকে তাপ যাবে। তাহলে তাপ হলো কি? প্রবাহমান। আর তাপ হলো একটি স্কেলার রাশি। তাপকে কি? স্কেলার রাশি। স্কেলার রাশি। আর কি বলতে পারি? এই যে তাপ, তাহলে আমরা কি বললাম? প্রবাহমান, স্কেলার রাশি। আচ্ছা, এই যে তাপের পরিমাপ আমরা কোন বলি? এর ভিতরে অন্তর্নিহিত তাপের পরিমাপ আমরা করতে পারি না। এর মধ্যে যতটুকু তাপ বাইরে থেকে দেওয়া হয়েছে, গৃহীত হয়েছে বা বর্জিত হয়েছে, সেই তাপের পরিমাপ করা যায়। তাহলে গৃহীত বা বর্জিত, বর্জিত এটা পরিমাপ করা, বর্জিত তাপ পরিমাপ করা হয়, পরিমাপ করা যায়। তাহলে এই ছিল আমাদের তাপের বৈশিষ্ট্য। তাহলে আমরা কি কি পেলাম? দেখো যে তাপ হচ্ছে কি? প্রবাহমান। তাপ হচ্ছে একটা স্কেলার রাশি। আর আমরা কোন তাপ পরিমাপ করতে পারি? গৃহীত এবং বর্জিত তাপ আমরা পরিমাপ করতে পারি। এরপরে আছে আমাদের কি? উষ্ণতা। উষ্ণতা হচ্ছে কি? যে এই যে তাপীয় অবস্থা যেটা সৃষ্টি হয় কোন বস্তুতে, যে তাপীয় অবস্থা, এবার আমরা পড়বো কি? উষ্ণতা। তাপীয় অবস্থা যেটা সৃষ্টি হয় তাকে আমরা বলবো কি? তার বা তাপের যেটা ফল তাকে আমরা বলে থাকি কি? উষ্ণতা। এই উষ্ণতা পরিমাপ করা হয় 3টে স্কেলের সাহায্যে। কি কি? ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট এবং কি? কেলভিন। আমাদের এই সিলেবাসের মধ্যে কি আছে? ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইট। এই ডিগ্রি সেন্টিগ্রেড যেহেতু একটা স্কেল, তাহলে এই স্কেলের কি থাকবে? একটা পার্ট থাকবে। এই স্কেলের নিম্ন পার্ট হচ্ছে কত? 0, ঊর্ধ্ব পার্ট হচ্ছে কত? 100। ফারেনহাইট স্কেলের নিম্ন পার্ট কত? 32, ঊর্ধ্ব পার্ট কত? 252। কেলভিন স্কেলটা তোমাদের বলে দিচ্ছি, দেখো 273 থেকে 373। তাহলে কি বললাম? উষ্ণতা হলো কি? বস্তুর তাপীয় একটি ফল। উষ্ণতা পরিমাপ করা হয় কয়টি স্কেলের সাহায্যে? 3টে স্কেলের সাহায্যে, ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট আর কেলভিন। এইখান থেকে আমাদের আর একটা প্রশ্ন আসে। প্রশ্নটা কি হলো? যে ডিগ্রি সেন্টিগ্রেড ও ফারেনহাইটের মধ্যে সম্পর্ক কি আছে? সম্পর্ক। তাহলে সম্পর্ক কি হয়?
সি মাইনাস এই যে ঘরের যে ডিগ্রি সেন্টিগ্রেড যে স্কেল আছে তার যে ঘরের যে মোট কত ঘর আছে মাঝে, কত ঘর আছে 100 ঘর, তাহলে 100 লিখবো আমরা। এই নিচে লিখবো মাইনাস লিখবো কত 0 নিম্ন পদটা, বা নিচে লিখবো কত যত ঘর আছে এর মধ্যে কত ঘর আছে 100 ঘর, সমান সমান ফারেনহাইট স্কেলে এফ লিখলাম, তার নিম্ন পদ কত 32, তাহলে 32 লিখলাম, বাই নিচে কত লিখবো আমরা এর মধ্যে যত ঘর আছে, তাহলে 232 বাদ দিলে কত ঘর পাবো আমরা 180 ঘর, নিচে লিখবো কত আমরা 180। তাহলে দেখো এই শূন্য আর এই শূন্য কাটা গেল, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, কি পেলাম আমরা তাহলে এখান থেকে, তাহলে বা C/5 সমান সমান F মাইনাস 32/9। এইটি হলো কি সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক, বোঝা গেছে? এরপরে আমাদের যেটা দেখতে হবে কি যে তাপ যে সঞ্চালন, এই যে বললাম আমরা তাপ প্রবাহমান, তাপ সঞ্চালন কোন কোন পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তো তাপ সঞ্চালিত হয় 3টে পদ্ধতির মাধ্যমে। কয়টি পদ্ধতির মাধ্যমে বললাম? 3টে পদ্ধতির মাধ্যমে। তাহলে 3টে পদ্ধতি কি? বিকিরণ পদ্ধতি, পরিচালন পদ্ধতি আর পরিবহন পদ্ধতি। তাহলে তাপ কয়টি পদ্ধতিতে বললাম? 3টে পদ্ধতি। তাহলে পরিবহন, 2 নম্বর হচ্ছে কি বললাম বিকিরণ, 3 নম্বর বললাম কি পরিচালন। তাহলে তাপ প্রবাহ বা সঞ্চালন হয় কয়টি পদ্ধতির মাধ্যমে? বললাম যে 3টে পদ্ধতির মাধ্যমে। এবার আমরা দেখব যে আপেক্ষিক তাপ কাকে বলে। আপেক্ষিক তাপ কাকে বলে? আপেক্ষিক তাপ কাকে বলে? দেখো কোনো পদার্থের একক ভরের উষ্ণতা, কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় কি তার আপেক্ষিক তাপ। তাহলে কি বললাম? আপেক্ষিক তাপ। আমরা কি করব? আপেক্ষিক তাপ। আপেক্ষিক কোন একটা পদার্থ আছে, ধরো একটা পদার্থ আছে, এই পদার্থের উষ্ণতা যদি 1 ডিগ্রি ইনক্রিজ করতে বা 1 ডিগ্রি বাড়াতে, 1 ডিগ্রি যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, কোন বস্তুর উষ্ণতা একক ভরের কোন বস্তুর উষ্ণতা যে 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে আমরা বলবো কি তা আপেক্ষিক তাপ। আর এই আপেক্ষিক তাপের কিন্তু কোনো একক থাকে না, আপেক্ষিক তাপের কোনো একক থাকে না। আর একটা জিনিস তোমাকে বলছি, দেখো এই আপেক্ষিক তাপ থেকে আমাদের থেকে অঙ্ক এসে থাকে যে কোনো বস্তুর ধরো একটা ভর, এনেকে আমরা কি বললাম আপেক্ষিক তাপ বললাম কোনো নির্দিষ্ট একক ভরের, তাহলে ভরটা কি একক, তাহলে ভরের কথা বলা হয়েছে কোনো একটা বস্তু যার উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, কয় ডিগ্রি বৃদ্ধি করতে? 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়েছে তাকে আমরা বলছি কি আপেক্ষিক তাপ। আর এই আপেক্ষিক তাপের কিন্তু কোনো একক থাকে না। এই আপেক্ষিক তাপ নির্ণয় করে আমরা কি হবে যে Q/m ডেল্টা টি, Q/m ডেল্টা টি, যেখানে Q এর মান হচ্ছে আমাদের m এর মান হচ্ছে বস্তুর ভর, ডেল্টি বলতে ক্ষুদ্রতম যে উষ্ণতার যে পার্থক্য সেটাকে আমরা ডেল্টি দ্বারা প্রকাশ করে থাকি। আশা করছি বোঝা গেছে তো। এরপরে আমাদের যেটা পড়তে হবে, দেখো আপেক্ষিক তাপ পড়ার পর আমাদের পড়তে হবে কি লীন তাপ। কি পড়তে হবে আমাদের? লীন তাপ। লীন তাপ। তাহলে লীন তাপটা কি? লীন তাপ বলছে যে তাপের ফলে কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় কিন্তু তার অবস্থার পরিবর্তন হয় না। তাহলে কি বলছে? উষ্ণতার পরিবর্তন হবে কিন্তু অবস্থার পরিবর্তন হয় না, অবস্থার পরিবর্তন হয় না, তাকে আমরা কে বলবো? লীন তাপ। এই লীন তাপ থেকে যে প্রশ্নটা আসে সেটা হলো কি যে লীন তাপের একক কি এবং বরফের গলনের লীন তাপ কত? তাহলে বরফের গলনের লীন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, এর আগে আমরা দেখছি ক্যালোরি কিসের একক কোন পদ্ধতিতে হয়? সিজিএস পদ্ধতি। তাহলে এটা হলো সিজিএস পদ্ধতিতে একক কি হয়? ক্যালোরি পার গ্রাম। এসআই পদ্ধতিতে একক কি হয়? জুল পার কিলোগ্রাম। তাহলে লীন তাপের একক কি এসআই পদ্ধতিতে? জুল পার, এসআই পদ্ধতিতে কি হবে তাহলে? জুল পার কিলোগ্রাম, জুল পার কিলোগ্রাম। আর জলের বাষ্পীয় ভবনের একটা লীন তাপ আছে, জলের বাষ্পীয় ভবনের একটা লীন তাপ আছে।
বাষ্পীয় ভবনের দিন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। এই যে আমরা একটা কথা বলি যে গলন পড়লাম, গলন, এইখানে আমাদের সিলেবাসে কিছু আছে, যেমন ধরো গলন কি, বাষ্পীভবন কি, স্ফুটন কি এবং ঘনীভবন কি। এবার আমরা একে এক ওই বিষয়গুলো নিয়ে জানবো। প্রথমে আমরা জানবো কি গলন কি। প্রথমে কি জানবো বললাম আমরা? গলন কি। তাহলে গলন, গলন জানবো। তাহলে ধরো কোন একটা পদার্থ, ধরো একটা বরফ খণ্ড, একটা পাত্রতে আছে একটা বরফ খণ্ড, একটা পাত্র, এই যে বরফ খণ্ড আছে, তাহলে সাধারণ অবস্থায় যখন পদার্থ খুব কাছাকাছি থাকে আমরা জানি তাকে কঠিন বলা হয়। তাহলে বরফের যে খণ্ডটা থাকে আমরা কি বলবো? কঠিন বলবো। তাহলে এটা আছে কঠিন অবস্থায় আছে। কিসে আছে? কঠিন অবস্থায় আছে। আচ্ছা, বরফকে যদি আমরা তাপ দিয়ে দিই, বাইরে থেকে যদি আমরা তাপ প্রয়োগ করে থাকি, বাইরে থেকে যদি আমরা তাপ প্রয়োগ করে থাকি, তাহলে কি হবে? এটা গলে কিসে পরিণত হবে? জলে পরিণত হবে। এটা কি হলো? তরল। এই তরলকে যদি আবার আমরা তাপ প্রয়োগ করে থাকি, তরলকে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে সেটা কিসে পরিণত হবে? ভেপার বা গ্যাসে পরিণত হবে। কিসে পরিণত হবে? গ্যাসে, জলীয় বাষ্পে পরিণত হবে। তাহলে এই যে কোনো একটা পদার্থকে তাপ দেওয়ার ফলে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, এই ঘটনাকে আমরা বলবো কি? তার গলন। কি বলবো আমরা? গলন বলবো। এরপর আমরা কি দেখবো বললাম? বাষ্পীয় ভবন। কি দেখবো আমরা বললাম? বাষ্পীয় ভবন। তাহলে বাষ্পীয় ভবন কি বা বাষ্পায়ন কি? বাষ্পায়ন কি? দেখো, কোনো একটা পাত্রে তরল পূর্ণ আছে, তরল, এই পাত্রে যদি বাইরে থেকে আমরা হিট প্রয়োগ করি বা তাপ প্রয়োগ করি বাইরে থেকে, তাহলে কি হবে? এই যে পাত্রে থেকে আমরা কি অবস্থা জানি, জলের তাপমাত্রা 100°C জল বাষ্পীভূত হয়। তাহলে এই তাপমাত্রা যখন পরিণত হবে, যখন খুব তাপ বেড়ে যাবে, তখন কি হবে? তরলের এই যে উপরিপৃষ্ঠ, এখান থেকে জলীয় বাষ্প কি হয়? বাইরে বেরোতে থাকবে। এই যে উপরিপৃষ্ঠ যখন বাইরে বেরোতে থাকবে, এই ঘটনাকে আমরা কি বলবো? তার বাষ্পায়ন। কি বলবো আমরা? বাষ্পায়ন। আর স্ফুটন কাকে বলে থাকে? স্ফুটন। স্ফুটন কাকে বলে থাকে? এই যখন কোনো একটা পাত্রের সম্পূর্ণ অংশ বা উপরিতল বা নিচেতল সমস্ত অংশ থেকে যখন বাষ্প আকারে বেরোতে থাকবে, তখন তাকে আমরা বলবো কি? স্ফুটন। তাপ দেওয়ার ফলে যখন বাষ্প আকারে বেরোতে থাকবে, তখন তাকে আমরা বলবো কি? স্ফুটন বলবো। আর এই আমাদের ঘনীভবন কি আছে? তাহলে আমরা প্রথমে দেখলাম কি গললো, তরল হলো, তরলকে কি করছি? তাহলে বাষ্প হলো, আবার কি হচ্ছে? আমাদের স্ফুটন হচ্ছে। এবার আমরা দেখবো ঘনীভবন। তাহলে ঘনীভবনের ক্ষেত্রে কি? ঘনীভবন মানে কি? কোনো কিছুকে এক জায়গায় করা, জড়ো করা কোনো কিছুকে। তাহলে ঘনীভবনে কি হয়? যখন কোনো জলীয় বাষ্পগুলোকে কি হয়ে যায়, কোনো একটা জায়গাতে কি হয়? আবদ্ধ করা হয়, একটা নির্দিষ্ট চাপের মধ্যে আবদ্ধ করা হয়, এবং সেটা যখন, তাকে আমরা বলবো কি? ঘনীভবন বলবো। তাহলে আশা করছি এই যে তোমাদেরকে আজকে ক্লাস যতটুকু আমরা পড়ালাম, এটুকু তোমরা কি বুঝতে পেরেছো? এবং এই ক্লাসের পরবর্তী যে অংশটুকু আছে, এটা আমরা আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো।